নির্বাচন উপলক্ষে সারা দেশে 2 ও শিল্পাঞ্চলে 3 দিনের ছুটি। আচরণবিধি ভঙ্গে পদক্ষেপ নিচ্ছে ইসি। 2 ভোট গণনায় এবার লাগবে বাড়তি সময়। একটি দলের বিরুদ্ধে ভোটের বিনিময়ে বেহেশতের টিকিট বিক্রির অভিযোগ বিএনপির। ফ্যামিলি কার্ডের নামে দুর্নীতির আশঙ্কা জামায়াত এনসিপির। এবারের নির্বাচনে প্রার্থীদের সম্পদের তথ্য গোপনে হতাশ টিআইবি। কোটিপতি প্রার্থী প্রায় 900, শত কোটির মালিক 27 জন। এবং মানবতা বিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিচার শুরুর আদেশ। 17 ফেব্রুয়ারি সূচনা বক্তব্য ও সাক্ষ্য। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি তাবশিরা লিজা। নির্বাচন উপলক্ষে সারা দেশে 2 এবং শিল্পাঞ্চলে 3 দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। এছাড়া 7 কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ সহ 9 প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন দেওয়া হয়েছে। পরে এই নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, সকল চক্রান্ত উপেক্ষা করে নির্বিঘ্নে নির্বাচন আয়োজনে সরকার অঙ্গীকারাবদ্ধ। সুরাইয়া মুন্নির রিপোর্ট। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে জানান প্রেস সচিব শফিকুল আলম। বেশ কয়েকজন অ্যাডভাইজার ছিলেন, 3 বাহিনীর প্রধান ছিলেন, বিভিন্ন বাহিনীর প্রধান, বিভিন্ন সিকিউরিটি। এতে মোট 13টি প্রস্তাব উত্থাপিত হলেও 9টি নীতিগত অনুমোদন দেয় সরকার। এছাড়া 7 কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের অনুমোদন দেওয়া হয়েছে। মোট 13টা এজেন্ডা ছিল আজকের মিটিংয়ে। বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল আইন ব্র্যাকেটে রহিতকরণ অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে। এছাড়া 12 ফেব্রুয়ারি ভোটদানের অবাধ সুযোগ করে দিতে আগের দিনও সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। মোট ছুটি হচ্ছে আসলে 3 দিন। ভোটের দিন ফেব্রুয়ারি 12 পুরোপুরি ছুটি অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে। আর হচ্ছে ফেব্রুয়ারি 11 বুধবার সাধারণ ছুটি সবার জন্য প্রযোজ্য। আর 10 তারিখ শুধুমাত্র শিল্পাঞ্চলের শ্রমিক ভাই বোনদের জন্য এটা ছুটি। সংসদ নির্বাচন, গণভোট ও পোস্টাল ব্যালটের কারণে এবার ভোট গণনায় বেশি সময় লাগবে বলে জানান প্রেস সচিব। এ সময় শেখ হাসিনার নো ভোটে ক্যাম্পেইন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলেও উল্লেখ করেন তিনি। আমাদের বক্তব্য স্পষ্ট, উনি হচ্ছেন ম্যাস মার্ডারার, উনি বুচার অফ বাংলাদেশ, বুচার অফ ঢাকা। রেফারেন্ডামের যে ভোটটা সেটা তো একই সাথে গণনা হবে, তো সেই জন্য এটা সময় নেবে। আবার আপনারা পোস্টাল ব্যালটে নিবন্ধিত হয়েছেন 15,33,000 মানুষ। তো এখন 15 লক্ষতে তাদের পোস্টাল ব্যালটটা আসবে, সেটা আপনি খাম খুলবেন, খুলে আবার ওইটাকে আপনি আবার রিটার্নিং অফিসারের ওইখানে এটা গণনা হবে। এই পুরো প্রসেসটাই আপনার ডিলে হবে। এই বছর শুধুমাত্র পার্লামেন্টারি ইলেকশনই হচ্ছে না 12 তারিখে, ওই দিন একটি জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ রেফারেন্ডাম হচ্ছে। যত চক্রান্তই হোক যথাসময়ে সরকার জাতীয় নির্বাচন আয়োজন করবে বলেও জানান তিনি। আমরা চাই সবাই নির্বিঘ্নে উৎসব মুখর পরিবেশে যাতে ভোট দেয়। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। আচরণবিধি ভঙ্গের অভিযোগে রিটার্নিং কর্মকর্তারা ইতোমধ্যে পদক্ষেপ নিচ্ছেন বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। জাতীয় নির্বাচন ও গণভোটের গণনায় বাড়তি সময় লাগবে বলে জানান তিনি। 2টি ভোটের ও পোস্টাল ব্যালটের ফলাফল একসঙ্গে গণনার জন্য বেশি সময়ের প্রয়োজন হবে বলে জানান তিনি। প্রায় 500 পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবেন বলেও উল্লেখ করেন ইসি সচিব। রিপোর্ট করছেন এমআর আসাদ। বৃহস্পতিবার বিকেলে আইনশৃঙ্খলা বাহিনী ও মোবাইল ফিনান্সিয়াল কোম্পানির সঙ্গে বৈঠকে বসে ইসি। এর আগে বিদেশি পর্যবেক্ষকদের সঙ্গেও বৈঠক হয়। পরে সন্ধ্যায় সাংবাদিকদের ব্রিফ করেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। জানান, পোস্টাল ব্যালটের গণনা ও 2টি ভোটের ফলাফল সমন্বয় করে ঘোষণায় বাড়তি সময় লাগতে পারে। কেন্দ্রে এবং আপনার রিটার্নিং অফিসারের ওখানে পোস্টাল ব্যালটের কারণে, যেমন আমি বলি, আমাদের যে প্রতি 3,000 গড়ে 3,000 ভোটারের জন্য একটা ভোট কেন্দ্র,
এখানে এবার ভোটাররা দুটো ব্যালটে ভোট দিবেন, কাজেই স্বাভাবিক সময়ের থেকে একটু বেশি সময় লাগার কথা। এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার প্রার্থীর সংখ্যাও বেশি, ভোটারের কে দুটো করে ব্যালট পেপার আপনার সামাল দিতে হবে, কাজে গণনাতে স্বাভাবিকের সময়ের থেকে একটু বেশি সময় লাগতে পারে। আচরণবিধি প্রতিপালনে নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা ব্যবস্থা নিচ্ছেন বলেও জানান তিনি। বিভিন্ন প্রচারণায় যে আপনি আমাকে এনআইডি কার্ড নিতে যান, মিরপুরের একটা ঘটনা এসছে, তারপরে আপনার কি বলে কার্ড একটা কথা এসছে, তথ্য দেন, আপনি বিভিন্ন ধরনের কথাবার্তা আসছে। এই জিনিসগুলোকে মানে আপনার নিয়ন্ত্রণ করা, যেটা শব্দটা ঠিক নিয়ন্ত্রণই করা বা এটা থেকে নিবৃত রাখার জন্য এই জিনিসটা বলা। ইলেকট্রাল এনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি যদি মনে করে যে এটা কমিশনে পাঠাবেন, তারা দিবেন, সেই পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপি প্রার্থীর অভিযোগ ইস্যুতে নথি ও যুক্তি প্রমাণ বিবেচনায় কমিশন সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান আক্তার আহমেদ। কমিশন মনে করেছেন যে এরকম ক্ষেত্রে যদি সন্তুষ্ট হতে পারে যে হ্যাঁ উনি ওনার দিক থেকে যেটুকু করা সম্ভব সেটুকু করেছেন, বাকিটুকু সময়ের ব্যাপার। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। দেশ গণতন্ত্র রক্ষায় ধানের শীষে ভোট দেওয়ার বিকল্প নেই বলে মন্তব্য করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপিকে প্রোটোকল দেয়া নিয়ে যারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন তাদের নিরাপত্তা এবং প্রোটোকল আরও 3 গুণ বাড়িয়ে দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের আইনপুরে পথসভায় অংশ নিয়ে কথা বলেন তিনি। তারেক রহমানের নির্বাচনী সফরের সূচনা হয়েছে সিলেট বিভাগ থেকে। বিকেলে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জনসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান। এরপর ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এবং কিশোরগঞ্জের ভৈরবে এবং সন্ধ্যায় নরসিংদীতে জনসমাবেশ বক্তব্য দেন তারেক রহমান। দিনের শেষ কর্মসূচি হিসেবে রাতে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত সমাবেশে অংশ নেবেন তিনি। দেশের মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে, এইটা যখন মানুষ বুঝতে পারছে এবং এটা যখন তারাও বুঝতে পারছে যে মানুষ তাদের চালাকি, এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, অন্তর্বর্তীকালীন সরকারের যারা প্রধান আছেন ডক্টর সহ সকলকে অনুরোধ করব, তাদেরকে যেই প্রোটোকল দিয়েছেন, আমাদেরকে যেই নিরাপত্তা দিয়েছেন, আমরা আপনাদের অনুরোধ জানাচ্ছি সরকারকে, বিএনপি পক্ষ থেকে, লাখো জনতার পক্ষ থেকে তাদের প্রোটোকল দরকারের 3 ডবল করে দেয়। দর্শক, তারেক রহমানের নারায়ণগঞ্জ সফর ঘিরে সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আজমির ইসলাম। আজমির, সমাবেশের সবশেষ খবর আমাদের জানান। এবং পাশাপাশি দেখা গেছে যে সমাবেশ স্থলে তারা নাচে গিয়ে এই নেতার জন্য অপেক্ষা করছেন এবং এই সমাবেশ স্থলকে আইন শৃঙ্খলা বাহিনীরা তারা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং এই নেতার যে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে যেই ইশতেহার আছে এবং তার যে নির্দেশনা আছে তারা সেটিকে নিয়ে তারা কিন্তু এগিয়ে যাবেন এবং এই ধানের শীষ মার্কে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন তারা ভোটের মাধ্যমে ধানের শীষ মার্কাকে বিজয়ী করবেন বলে আমাদের সাথে কথা বলছেন নেতা কর্মীরা। এবং এই নেতা কর্মীরা বিভিন্ন সময় যে জেল জুলুস কেটেছে সেটি তারা নেতাকে মেসেজ দিতে চান যে ভবিষ্যতে তারা যে তারা দলে নির্যাতিত হয়েছে সেটির জন্য তারা বিচার পায় এবং যারা এই দেশকে দুর্নীতি করে ছিল তাদের জন্য কঠোর শাস্তি দেওয়া হয় এমনটি তারা জানিয়েছেন। এবং তারা কিন্তু সকাল বিকেল থেকে কিন্তু এই সমাবেশ স্থলে তারা নেতাকে বরণ করে নিতেই তারা এই 2500 আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে জড়ো হয়েছেন এই শীত উপেক্ষা করে। এবং নেতা মানে কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান এই সমাবেশ স্থলে আসবেন এবং তাকে দেখবেন, দেখার পর যে তাদের যে তৃপ্তি দেখুন সেটি তারা বলেছেন যে দীর্ঘদিন পর নেতাকে সশক্তি এবং সত্যি তারা দেখতে পারবেন, এর থেকে আর বেশি কিছু উৎসাহ নেই তাদের, এরকমটি জানিয়েছেন নেতা কর্মীরা।
এবং আমরা দেখেছি এই ইতিমধ্যে কি সভাপতি নেতা কর্মীরা জড়ো হয়ে অধীর আগ্রহে বসে আছেন। জি, ধন্যবাদ আজমির আপনাকে। এর আগে বিএনপি ক্ষমতায় গেলে মহানবীর আদর্শে দেশ পরিচালনার অঙ্গীকার করলেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী সভায় একথা বলেন তিনি। একটি রাজনৈতিক দল বেহেশতের টিকিট বিক্রির মাধ্যমে ভোট চাচ্ছে অভিযোগ করে তারেক রহমান বলেন, এটা আল্লাহর সঙ্গে শিরকে শামিল। দেশ বিদেশ থেকে চলা ষড়যন্ত্র প্রতিহতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। শিপার চৌধুরীর প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সিলেট থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করল বিএনপি। দলটির প্রথম নির্বাচনী সভা হয় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে, যার প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিলেট জেলা ও মহানগর এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভা দলীয় চেয়ারম্যানের আগমনের অনেক আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সমাবেশে তারেক রহমান বলেন, বিএনপি নির্বাচিত হলে মহানবীর আদর্শে দেশ পরিচালনা করা হবে। বেহেশতের টিকিটের কথা বলে মানুষের ভোট চাওয়া হট্টকারিতার শামিল বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে, সেরে কি করা হচ্ছে, হচ্ছে না? যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবা। গেল 17 বছর তথাকথিত নির্বাচনে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, উন্নয়নের নামে কেবল লুটপাটের রাজনীতি চলেছে। যারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে 1 বছর আগে, তারা যখন এই দেশের মানুষের টুটি চেপে ধরেছিল, তারা এই দেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, তারা এই দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। তারা শুধু ভোটের অধিকার কেড়ে নেই, উন্নয়নের নাম করে কিভাবে দেশের মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। আগামীতে সরকার গঠন করতে পারলে দেশকে স্বাবলম্বী করার প্রতিশ্রুতিও দেন বিএনপি চেয়ারম্যান। আমার লক্ষ লক্ষ ভাই বোনেরা বেকার হয়ে বসে আছে, আমরা তাদেরকে বেকার রাখতে চাই না। আমরা তাদের জন্য কাজের সংস্থান সৃষ্টি করতে চাই, কারণ তারা যাতে স্বাবলম্বী হতে পারে। আফরিন পপি, মোহনা সংবাদ। আমরা দক্ষ শ্রমিক হিসেবে নতুন করে ফ্যাসিবাদের উত্থান হলে পরিণতি 5 আগস্টের মতো হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আর দেশের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে উল্লেখ করে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিরপুরে 10 দলীয় জোটে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। তফসিল অনুযায়ী আজ শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। এরই অংশ হিসেবে ঢাকা 15 আসনে জনসভার আয়োজন করে 10 দলীয় জোট। ঢাকা 15 আসনের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে জনসভা। ভোটারদের হাত নেড়ে শুভেচ্ছা জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিগত 3টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেননি মন্তব্য করে জামায়াত আমির বলেন, জনগণ আবার নতুন করে ভোট ডাকাতদের দেখতে চায় না। ফ্যাসিবাদের উত্থান হলে জনগণ রুখে দেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আর এই দেশে আমরা ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না। ফ্যাসিবাদ এখন যদি নতুন কোনো জামা পরে আমাদের সামনে আসে, 5 আগস্ট যে পরিণতি হয়েছিল সেই নতুন জামা পরা ফ্যাসিবাদের একই পরিণতি হবে। বিএনপির নির্বাচনী ইশতেহারের সমালোচনা করে আমির বলেন, জামাত দুর্নীতি করবে না, কাউকে করতেও দেবে না। আমরা ওই ধরনের কোনো কার্ডের ওয়াদা দিচ্ছি না। 2000 টাকা দিয়ে একটা পরিবারের কোনো কিছু সমাধান হবে? আর আমার ভাই নাহিদ ইসলাম বলেছে তাতে আবার ভাগ বসিয়ে দেওয়া হবে। খাজনা আগে, তারপরে অন্যটা। 2000-এর 1000 আমার খাজনা, আমাকে আগে দাও,
তারপরে তোমারটা তুমি বুঝে নাও। এবারের নির্বাচনের মাধ্যমে ক্ষমতার কাঠামো পরিবর্তন হবে জানিয়ে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে ইসির প্রতি আহ্বান জানান 10 দলীয় জোটের অংশীজন এনসিপি নেতা নাহিদ ইসলাম। নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য নির্বাচন কমিশনকে নিরপেক্ষ আচরণ করতে হবে। উভয় দলের জন্য, উভয় জোটের জন্য একই রকম আচরণ বিধি থাকতে হবে। ঢাকা 15 আসনের সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেন জামায়াতের আমির। পাশাপাশি 10 দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। 10 দলের যার যেখানে প্রতীক সেইটার পক্ষে আপনারা সর্বশক্তি নিয়োগ করে। রাজীব আহমেদ, মোহনা সংবাদ। ভোটের প্রস্তুতির খবর। জাতীয় নির্বাচনের ডামাডোল নিয়ে আমাদের বিশেষ আয়োজন ভোটের মোহনায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কোটিপতি প্রার্থীর সংখ্যা 891, মালিক 27 জন। বৃহস্পতিবার সকালে ধানমন্ডিতে নির্বাচনী হলফনামায় প্রার্থী পরিচিতি শীর্ষক টিআইবির প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। সংস্থাটি বলছে, সম্পদ এবং দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপন থেকেছে ভয়াবহভাবে। এসব অসঙ্গতি ভোটারদের সঙ্গে রীতিমতো প্রতারণা শামিল বলে জানান টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। নারী প্রার্থীর সংখ্যা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। মনিরুল ইসলামের প্রতিবেদন। আসন্ন জাতীয় নির্বাচনের প্রার্থীদের হলফনামার হাল হকিকত বিশ্লেষণ করেছে টিআইবি। নোন ইওর ক্যান্ডিডেট ড্যাশবোর্ডে প্রার্থীদের অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি, তথ্য গোপন এবং নারী অংশগ্রহণের হতাশাজনক চিত্র উঠে আসে। এই প্রক্রিয়ায় 5টি নির্বাচনের 8000-এর বেশি হলফনামার দেওয়া 8টি তথ্যের বহুমাত্রিক ও তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে হলফনামায় প্রার্থী পরিচিতি ড্যাশবোর্ডটি প্রস্তুত করা হয়েছে। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে 51টি রাজনৈতিক দল থেকে 1981 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে 48% বেশি প্রার্থীর মূল পেশা ব্যবসা। 76.42% প্রার্থী স্নাতক বা তার উপরের ডিগ্রিধারী। অন্যদিকে নারী প্রার্থীর হার মাত্র 4%। এবারেও নারী প্রার্থীদের অংশগ্রহণ বা মনোনয়ন অত্যন্ত নগণ্য। জুলাই সনদে প্রস্তাবিত যে 5% যে লক্ষ্যমাত্রা সেটি পূরণ হয় নাই। মোট যারা প্রার্থী তাদের 4.09% নারী। এবারে বেড়েছে কোটিপতির সংখ্যা। এই সংখ্যা 891 জন, যাদের মধ্যে 100 কোটি টাকার উপর সম্পদ রয়েছে 27 জনের। শীর্ষ 3 ধনী প্রার্থী হলেন আমিনুল ইসলাম, এস.এ.কে একরামুজ্জামান এবং গোলাম মোহাম্মদ সিরাজ। এছাড়া 259 প্রার্থীর নিজের তুলনায় স্ত্রী সন্তানদের সম্পদ বেশি। সম্পদ বাড়লেও প্রার্থীদের ঋণের পাল্লাও বেশ ভারী। মোট প্রার্থীর 25.5%ই ঋণগ্রস্ত, যার মোট পরিমাণ 18,838 কোটি টাকার বেশি। ঋণের শীর্ষে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী একরামুজ্জামান, যার ঋণের পরিমাণ 3,155 কোটি টাকা। 3টি বিষয় যাচাই করতে পারলে যথাযথভাবে এবং যথাসময়ে পদক্ষেপ গ্রহণ করতে পারলে কিন্তু আমরা এটা সুফলটা পেতাম। প্রার্থীদের তথ্যের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এবারে 21 জন প্রার্থী যাদের বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ এবং পরিত্যাগের তথ্য তারা হলফনামার মধ্যে দিয়েছেন। কিন্তু কমপক্ষে 2 জন প্রার্থী সম্পর্কে আমাদের তথ্য আছে, তাদের দ্বৈত নাগরিকত্ব ছিল বা আছে, তা সত্ত্বেও হলফনামায় উল্লেখ করেননি। স্বচ্ছ নির্বাচনের স্বার্থে হলফনামার তথ্যগুলো ভোটারদের সঠিক প্রার্থী বেছে নিতে সহায়ক হবে বলে মনে করছে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। 24 জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 17 ফেব্রুয়ারি সূচনা বক্তব্যের পর শুরু হবে সাক্ষ্য গ্রহণ। বৃহস্পতিবার দুপুরে চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2 এই আদেশ দেন। মুদাসসির আলীর প্রতিবেদন। এই আন্দোলনকারীদের একটা অংশ রাজাকারের পক্ষ অবলম্বন করছে, এটা দিবালোকের মতো পরিষ্কার। জুলাই অভ্যুত্থানকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সহ আওয়ামী লীগের কয়েকজন নেতাদের উস্কানিমূলক বক্তব্য এবং ছাত্রলীগের অপতৎপরতায় বিভিন্ন জায়গায় সহিংসতা ঘটে।
বৃহস্পতিবার জুলাই হত্যাযজ্ঞের অভিযোগে মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। তাদের বিরুদ্ধে আগামী 17 ফেব্রুয়ারি 2026 তারিখে ওপেনিং স্টেটমেন্ট এবং প্রসিকিউশনের উইটনেসের দিন ধার্য করা হয়েছে। এই মামলার অভিযোগ নিয়ে কথা বলেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে বিভিন্ন সময়ে বক্তৃতা বিবৃতি দিয়ে এই আন্দোলনে অপরাধ সংগঠনে উস্কানি দিয়েছেন। তিনি জানান অপরাধে আসামিদের সংশ্লিষ্টতার তথ্য প্রমাণ আদালতে তুলে ধরা হয়েছে। অভিযোগ প্রমাণ করার জন্য প্রসিকিউশনের কাছে অকাট্য দলিল রয়েছে, যেটা ডকুমেন্টারি এভিডেন্স, যেটা ভিডিও অ্যান্ড অডিও এভিডেন্স এবং মৌখিক সাক্ষী আমাদের কাছে আছে। এদিকে 2016 সালে রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে 9 জন হত্যার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। প্রসিকিউটর গাজী তামিম জানান শীঘ্রই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। তদন্ত একদমই শেষ পর্যায়ে। আমরা ভেবেছিলাম যে আজকেই আমরা সাবমিট করতে পারবো ফর্মাল চার্জ, কিন্তু কিছু প্রস্তুতির কাজ আমাদের বাকি থাকার কারণে আমরা অনলি 2 উইকস সময় চেয়েছি। আশা করছি যে 1 সপ্তাহের মধ্যেই আমরা তদন্ত প্রতিবেদন হাতে পেয়ে যাব এবং তার ভিত্তিতে আর 1 সপ্তাহের মধ্যেই আমরা ফর্মাল চার্জ দাখিল করতে পারব। আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার রায় যে কোনো দিন ঘোষণা হতে পারে বলেও জানান তিনি। উভয় পক্ষের আর্গুমেন্ট শেষ হয়েছে এবং যে কোনো দিন রায় হবে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। দীর্ঘ 5 দশকের বেশি সময়ের বাংলাদেশ ভারত সম্পর্ক আজ নানা প্রশ্নের দ্বার প্রান্তে। বন্ধুত্বের গল্পের পাশাপাশি ক্রমেই বাড়ছে দুই দেশের দূরত্ব, অবিশ্বাস এবং অস্থিরতা। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ ভারতের কূটনীতিতে রাজনীতি ঢুকে পড়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। তবে বাংলাদেশে নির্বাচিত সরকার এলে এই সংকট অনেকটাই কেটে যাবে বলেও মনে করছেন তারা। ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন, নাহিদ সিরাজী নিম্মির 3 পর্ব বিশেষ প্রতিবেদনের শেষ কিস্তি আজ। দুই দেশের সম্পর্ক কি শুধু কূটনৈতিক নাকি রাজনৈতিক কারণেও প্রভাবিত, এমন প্রশ্নের উত্তর খোঁজা এখন যেন সময়ের দাবি। ভারত নির্দিষ্ট রাজনৈতিক শক্তির প্রতি বেশি সহানুভূতিশীল। ভারতকে ঘিরে বাংলাদেশের এমন অভিযোগ দীর্ঘদিনের। অন্যদিকে ভারতের দাবি তারা বাংলাদেশের স্থিতিশীলতা ও নিরাপত্তাকেই অগ্রাধিকার দেয়। কিন্তু এই পারস্পরিক সন্দেহ আরও ঘনীভূত হয়েছে আঞ্চলিক ভূ রাজনৈতিক কারণে। সন্ত্রাসী এখান থেকে যায়, এই ব্যাপারে কিন্তু তারা খুব একটা রিপোর্টও দেয় না, কিন্তু তারা কিন্তু অ্যাকুজিশন দিতে থাকে। তাদের কিন্তু কোনো স্পেসিফিক তেমন আমি কিছু পাই না, কিন্তু আমার কাছে মনে হয় যে এগুলো তারা করতে থাকে, বলতে থাকে। অন্যান্য ক্ষেত্রে এটা করতো না। আমি আবারও বলতে চাচ্ছি যে যেহেতু ডোমেস্টিক রিজনে এটুকুগুলোকে বানানো হয়। এই প্রতিযোগিতার প্রভাব গিয়ে পড়েছে দ্বিপাক্ষিক সম্পর্কেও, বিশেষ করে নির্বাচন ও গণতন্ত্র নিয়ে বক্তব্য সম্পর্ককে আরও সংবেদনশীল করে তুলছে। তাহলে এই বাস্তবতায় সামনে পথ কি? টানাপোড়েন সত্ত্বেও কি ভারত বাংলাদেশ সম্পর্ক নতুনভাবে এগোতে পারে? বিশ্লেষকদের মতে সম্পর্ক ভেঙে যাবে কিনা তা বলা না গেলেও বিদ্যমান সমস্যাগুলো অস্বীকার করলে দূরত্ব বাড়বে। নিয়মিত সংলাপ, পানি বন্টনে অগ্রগতি, সীমান্তে মানবিক দৃষ্টিভঙ্গি, এই বিষয়গুলোই হতে পারে সম্পর্ক পুনর্গঠনের চাবিকাঠি। মিডিয়া কি একাডেমিশিয়ান, অন্য ট্র্যাকগুলো যে আছে, ব্যবসায়ী থেকে শুরু করে এমনকি এই যে বিভিন্ন যেই রিলিজিয়াস ফোরাম হয়, মনে রাখতে হবে তাবলিগ যেরকম পুরো দক্ষিণ এশিয়ার একটা কাঠামো তৈরি আছে, ঠিক একইভাবে আমরা কিন্তু বুদ্ধিস্ট পিলগ্রিমেজ যেটা এরকম যে কাঠামো, সেগুলি কিন্তু আমরা চিন্তা ভাবনা করি না। আমরা সার্ক বা সাউথ এশিয়া বললেই ঘুরে ফিরে ট্র্যাক 1-এই চলে যায়। বন্ধুত্ব ধরে রাখতে কেবল কূটনৈতিক সৌজন্য নয়, প্রয়োজন বাস্তবসম্মত পদক্ষেপ। এমনটাই চাইছেন বাংলাদেশের সাধারণ নাগরিকরাও। এই দেশের সরকার এবং ওই দেশের সরকার উভয়ই পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে বসা উচিত এবং যে জিনিসগুলো নিয়ে গ্যাঞ্জাম এটা মিউচুয়াল করা উচিত। ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্ক অবশ্যই ভালো হওয়া উচিত, যেহেতু পার্শ্ববর্তী রাষ্ট্র। তবে সেই সম্পর্কটা হইতে হবে সমতার ভিত্তিতে। এমনিতেই ইন্ডিয়ার মানুষ আমাদের সাথে একটু মনোমালিন্য আছে, আমি মনে করি ভালো সম্পর্ক রাখাই উত্তম। দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশীর সামনে এখন সিদ্ধান্তের সময়। টানাপোড়েন বাড়বে নাকি সম্পর্ক নতুন মাত্রা পাবে, অপেক্ষা কেবল সঠিক সিদ্ধান্তের। নাহিদ সিরাজী নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা।
সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ইন এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েনরত সেনা সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণে চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চল পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় সেনাবাহিনী প্রধান তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন এবং অসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের ভিত কাঁপিয়ে দেয়া সাম্প্রতিক বিক্ষোভে নিহতের সংখ্যা ৩,১১৭ জন। এই সংখ্যা প্রকাশ করেছে ক্ষমতাসীন ইসলামী প্রজাতন্ত্রী সরকার। এদের মধ্যে ২,৪২৭ জনকে শহীদ আর ৬৯০ জনকে সন্ত্রাসী দাঙ্গাকারী হিসেবে ঘোষণা করা হয়েছে। শহীদদের মধ্যে বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন। এবার খেলার খবর, ক্রিকেট। নিরাপত্তার শঙ্কায় ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বদলানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আইসিসিও যেহেতু বাংলাদেশের ভেন্যু বদলানোর অনুরোধ রাখেনি, এর অর্থ এবারে টি-20 বিশ্বকাপে শেষ পর্যন্ত খেলা হচ্ছে না বাংলাদেশের। বৃহস্পতিবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর কথা বলেন আসিফ নজরুল। আইসিসি বাংলাদেশের ভেন্যু স্থানান্তরের অনুরোধ না রেখে সুবিচার করেনি উল্লেখ করে উপদেষ্টা বলেন, তারা সুবিচার করবে বলে আশা করছেন তিনি। শেষ করছি মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। নির্বাচন উপলক্ষে সারা দেশে 2 ও শিল্পাঞ্চলে 3 দিনের ছুটি। আচরণ বিধি ভঙ্গে পদক্ষেপ নিচ্ছে ইসি। 2 ভোট গণনায় এবার লাগবে বাড়তি সময়। একটি দলের বিরুদ্ধে ভোটের বিনিময়ে বেহেশতের টিকিট বিক্রির অভিযোগ বিএনপির। ফ্যামিলি কার্ডের নামে দুর্নীতির আশঙ্কা জামায়াত এনসিপি। এবারের নির্বাচনে প্রার্থীদের সম্পদের তথ্য গোপনে হতাশ টিআইবি। কোটিপতি প্রার্থী প্রায় 900, শতকোটির মালিক 27 জন। এবং মানবতা বিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিচার শুরুর আদেশ। 17 ফেব্রুয়ারি সূচনা বক্তব্য সাক্ষ্য। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।